নির্বাচন হবে সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারের গুরু দায়িত্ব পালনের অঙ্গীকার। হত্যা মামলায় গ্রেফতার গোলাপ, মিডিয়া দখল সহ দেশে বিদেশে অঢেল বিত্তবৈভব। বন্যা দুর্গত এলাকায় কমেনি দুর্ভোগ, এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ। এবং রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, উৎসর্গ অভ্যুত্থানে শহীদদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ। এ সময় তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের উপরই নির্ভর করছে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমার বিষয়টি। নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার সম্পর্কেও অন্তর্বর্তী সরকারের ভাবনার কথাও তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের ১৬ দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যে উঠে আসে আওয়ামী সরকারের দুঃশাসন, দুর্নীতি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, গণমাধ্যমকে যেভাবে বিতর্কিত করা হয়েছে তা থেকে শুরু করে বিচার বিভাগের সংস্কার সহ নানা ইস্যু। একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে। তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে। মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করে এমন সব আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে। এ সময় তিনি কথা বলেন নির্বাচন অনুষ্ঠানের সময় প্রসঙ্গে। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। হাসিনা সরকারের সময় আর্থিক খাত ও শেয়ার বাজারে লুটপাটের কথা উল্লেখ করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের আস্থা ফিরে পায়, সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য। লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই খাতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা স্থাপন, ব্যবসা বাণিজ্যে সহায়ক পরিবেশ তৈরি এবং জনগণের জীবনযাপন সহজ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্র জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে ভাষণ শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। নতুন এক বাংলাদেশ গড়তে চায়। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। দেশের সকল বয়সের, সকল পেশার, সকল মতের, সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপকে রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেফতার করেছে
পুলিশ, নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। রাজধানীর আদাবরে গার্মেন্টস কর্মী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে। 2018 সালে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর 3 আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন গোলাপ। মানুষরূপী ভয়ঙ্কর এক গোলাপ ফুটেছিল মাদারীপুরে। সুগন্ধের লেশ মাত্র ছিল না, উৎকট দুর্গন্ধে শ্বাস নেয় কষ্টকর ছিল মাদারীপুর 3 আসনের সাধারণ মানুষের। আব্দুস সোবহান গোলাপের দখল হামলা মামলায় তটস্থ ছিলেন গোটা মাদারীপুরের জনগণ। ক্ষমতার অপব্যবহার করে গোলাপ কামিয়েছেন অন্তত 10,000 কোটি টাকা। মিডিয়া দখল সহ দেশ বিদেশে গড়েছেন অঢেল বিত্তবৈভব। মাদারীপুরের কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। আব্দুস সোবহান গোলাপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, স্বৈরাচারের বিশ্বস্ত কেশিয়ার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জায়গা পেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন গোলাপ। অর্থের নেশা পেয়ে বসে থাকে। ক্ষমতার অপব্যবহার করে দুহাতে কামান অর্থ। অন্তত 10,000 কোটি টাকার মালিক হন অল্প সময়ে, যার একটি অংশ চলে যায় যুক্তরাষ্ট্রে থাকা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের কাছে। যুক্তরাষ্ট্রে গোলাপে রয়েছে অঢেল সম্পত্তি। দেশটিতে 9টি বিলাসবহুল বাড়ি কিনেছেন তিনি। এছাড়া দুবাই, সিঙ্গাপুর, কানাডাতেও আব্দুস সোবহান গোলাপ সম্পদের পাহাড় গড়েছেন বলে খবর আছে। বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাড়াটে হয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল 21 টেলিভিশনও প্রায় 8 বছর দখলে রাখেন আব্দুস সোবহান গোলাপ। পুরস্কার হিসেবে গোলাপের স্ত্রী গুলশান আরাকে করা হয় 21 টেলিভিশনের পরিচালক। বুকে ধারণ করে বিশ্বাস করে তারই আলোকে আমরা আগামী দিনে জাতির জন্য, দেশের মানুষের জন্য কিছু দিতে পারবো এই পরিবারের পক্ষ থেকে, এটা আমরা কিন্তু আজ অঙ্গীকারবদ্ধ। এদিকে নিজ জেলা মাদারীপুরে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সাবেক প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। জমি ও প্রতিষ্ঠান দখল, কমিশন বাণিজ্য, সরকারি বরাদ্দ আত্মসাৎ, চাঁদাবাজি সবই করেছেন নির্দয়ভাবে। আশারও করার জায়গা এখানে জোর করে গোলাপ নিয়ে লইয়া গেছে। 25,000 টাকার মাটি করছি আমি, বাড়ি কর্ম করিয়া এরপর এই বাড়ি দখল করে লইয়া গেছে। গোলাপের অপকর্মের প্রতিবাদ করা যেত না। হামলা ও মামলার ভয়ে তটস্থ থাকতেন স্থানীয়রা। আমি হাসপাতালে 27.5 জায়গা দিছি। আমার ছেলে চাকরি দেওয়ার কথা ছিল, 2 ছেলেরই, কিন্তু চাকরিও দেয় নাই, টাকাও দেয় নাই। প্রধানমন্ত্রী ভয় দেখে আমার জায়গা আর ওদের জায়গা সব নিয়ে গেছে। কাঁচা ধানের ভিতরে বালি ছাড়িয়ে দিয়া ভরিয়া দাওয়াই রাখছে। আমাকে পোলাপা নিয়ে ফিরে আইয়া বাড়ি টেকতারে নাই। আমাকে হসপিটালে জায়গা ছিল 36%, আমাকে জায়গাটা নিয়ে গেছে। কালকিনির উত্তর রমজানপুর ও চর দৌলত খা মৌজায় একের পর এক জমি দখল করেছেন গোলাপ। দখলি জমি ও বসত ভিটায় নিজের ও পরিবারের সদস্যদের নামে গড়েছেন একাধিক প্রতিষ্ঠান। এই গোলাপ মেয়ে আমারে উড়াই দিছে। এই গোলাপ মেয়ে তো কলেজ মিরাজ করছে, এই 2 বছর হয়। এই বাড়িটা আমাদের শুধু আছে, আর ওদিকে যে জায়গা ছিল আমাদের সব নিয়ে গেছে। ওই বাড়িটা উঠানোর জন্য অনেক হামলা টামলা, অনেক হুমকি দিয়েছে। এছাড়া ক্ষমতার দাপটে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম নিজের নামে নামকরণ করেছেন। এ থেকে বাদ যায়নি মসজিদও। এলাকার নির্মিত মসজিদও নিজ নামে নামকরণ করেছেন আব্দুস সোবহান গোলাপ। এই যে ভবন করছে আমাদের দোকানপাট ভাঙ্গা, গোলাপ ভাই নিজে নিয়া এই কলেজের লাইব্রেরির জন্য আমাগো জায়গা আমাগো নাক কইরা লয়ে গেছে, বালি বর্ষে আমাগো তার জিগেও নাই। গোলাপের মুক্তিযোদ্ধা সনদ নিয়েও ঘোর আপত্তি বীর মুক্তিযোদ্ধাদের। গোলাপ নানান জায়গায় প্রচার করে বেড়াইছে যে আমার সাথে সে ট্রেনিং দিছে এবং যুদ্ধ করছে, কিন্তু আমার জানা মতে সে আমার সাথে ছিল না এবং যুদ্ধ করছে এও আমি জানি না, কিন্তু আসলে সে মুক্তিযোদ্ধা কিনা আমার সেটা ভালো করে জানাও না। হাসিনার পতনের পর তার বিরুদ্ধে মামলা করেছেন এক বীর মুক্তিযোদ্ধা সহ 5 ভুক্তভোগী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ছাত্রলীগ নেতা তানভীর ও বাধ্যতামূলক অবসরে যাওয়া রিয়ার অ্যাডমিরাল এম সোহেলকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আর সাবেক সংসদ সদস্য সাদেক খানকে দেওয়া হয়েছে 4 দিনের রিমান্ড। লালবাগ থানায় দায়ের করা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় পুলিশ 10 দিনের রিমান্ড চেলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও মোহাম্মদপুর থানায় ট্রাক চালক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সাদেক খানকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। চকবাজার বাজার থানার অপর একটি মামলায় তানভীর হাসান সৈকতকে আরও
5 দিনের রিমান্ড দেওয়া হয়। এর আগে পল্টন থানার মামলায় 10 দিনের রিমান্ডে ছিলেন শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকত। পরে তাদের লালবাগ থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। এই বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরার পর আদালত সন্তুষ্ট হয়ে এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পর এই আসামিদের সবার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলায়। পরিস্থিতি খুবই নাজুক। ফেনীর গ্রামাঞ্চলে অন্তত 1 লাখ মানুষ পানিবন্দী। মুঠোফোন নেটওয়ার্ক ব্যাহত হওয়ায় প্রকৃত পরিস্থিতির ধারণা পাওয়া যাচ্ছে না। বন্যায় সরকারি হিসেবে সারা দেশে এখন পর্যন্ত মারা গেছেন 18 জন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যায় সবচেয়ে বিপর্যস্ত ফেনীর কোথাও কোথাও পানি সামান্য কমলেও দুর্ভোগ কমেনি। এখনো পানিবন্দী 80% মানুষ। পানিতে তলিয়ে থাকায় মানুষজন ঘরে ফিরতে পারছে না। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। হেলিকপ্টারে করে দেয়া ত্রাণ নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায় দুর্গতদের। কুমিল্লায় পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙায় বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি। এতে 2 উপজেলার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এদিকে সরকারি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রাণ নিয়ে গেলেও নৌকা ও ট্রলারের অভাবে দুর্গত এলাকায় তা পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। বর্তমানে আমাদের অনেকটি রোগী ভিতরে আটকা পড়ে আছে। আমরা এদিক থেকে যাইতে পারতেছি না, ওই দিক থেকে আসতে পারতেছি না। আমাদের পাশে ব্রিজটা অলরেডি ভেঙে গেছে। নোয়াখালীতে ধীরে ধীরে বন্যার পানি কমলেও 502টি আশ্রয় কেন্দ্রে এখনও 76,000 মানুষ অবস্থান করছে। এদিকে মুছাপুর ক্লোজারের 23টি গেট খুলে দেয়ায় মেঘনা নদী হয়ে সেকেন্ডে 756 ঘনমিটারের বেশি পানি নামছে বঙ্গোপসাগরে। বাড়িঘর সব কিছু ছাড়ি, গরু ছাগল সব চালি নিরুপায় হয়ে আশ্রয়। ওখানে এখন আমরা এক কামড় হানিয়ে গেছি, আমরা রাঁধি বাই খাইতে পারিনি। কেঁচা খাবার খাওয়ার কিছু নেই। মা, বোন জামাই, বাগিনা সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রের মধ্যে আছি। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও জুড়ি ও মনো নদীর পানি এখনও বিপদসীমার উপরে। পানিবন্দী সদরের একাংশ, রাজনগর ও কোলাউড়ার মানুষ। আমরা সবসময় থাকবে, অতীত রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, বর্তমানেও থাকবে। এদিকে খুলনার দেলটির ক্ষতিগ্রস্ত ওয়াবদার বেড়ি বাঁধ 4 দিনেও মেরামত করা সম্ভব হয়নি। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে 13টি গ্রাম। পানিবন্দী 15,000 মানুষ। তলিয়ে গেছে ফসলি মাঠ, ঘরবাড়ি ও মাছের ঘের। টেকসই বেড়িবাঁধটা আমাদের এখানে খুব প্রয়োজন, যেটা না হলে আমরা কোনো মতেই এখানে বসবাস করতে পারবো না। ঘর বাড়ি, গরু বাছুর সব কিছু নেই, সব ভেঙে চুরমার হয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশের 11 জেলার 77টি উপজেলা বন্যা কবলিত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়। এ জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের উৎসর্গ করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের 10 উইকেটে হারিয়ে টেস্টে 20তম ও বিদেশের মাটিতে 7ম জয় তুলে নেয় বাংলাদেশ। 191 রানের দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরা হন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিনন্দন বার্তায় তারেক রহমান বলেন, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারানোর মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের মনোবল ও ক্রীড়া নৈপুণ্য আরও এক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশ দলের আরও সাফল্য কামনা করেন তিনি। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাণী দেন তারেক রহমান। সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বাংলাদেশে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের যে বন্ধন তা সুদৃঢ় রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। 6 দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী, দখল দৌরাত্মে 10,000 কোটি টাকার সম্পত্তি। আবার আমন্ত্রণ 21 সংবাদে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী গোলাপ দস্তগীর গাজীকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে নারায়ণগঞ্জ জজ কোর্টের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতরাতে রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। নবকিশোরে হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেফতার করা হয় গোলাম দস্তগীর গাজীকে। গত 21 আগস্ট দায়ের হওয়া ওই মামলায় শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজী সহ 105 জনকে আসামি করা হয়। মামলায় গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পা সহ 45 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি 60 জন। শেখ হাসিনার পতন হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জে এখনো চোখ পেলেই শুধু গাজী আর গাজী। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গোটা রূপগঞ্জকে গিলে খেয়েছেন। 5 আগস্টের আগে গাজী মানেই ছিল শেষ সিদ্ধান্ত। অস্ত্রবাজি, মাদক, সন্ত্রাস, হত্যা, খুন, গুম, জবরদখল সবই চলত তার ইশারায়। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী গোলাম দস্তগীর গাজী 1446 কোটি টাকার সম্পত্তির মালিক আর দেনা আছে 1022 কোটি টাকা। তবে হলফনামার বাইরেও আছে আরও 8000 কোটি টাকার সম্পদ। মানিক শিকদারের আরও একটি রিপোর্ট। শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার হওয়ার পর নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে নিয়ে এমন মন্তব্য করেন অনেকেই। দখলদার হয়েও সবসময় নীতি কথা বলে বেড়াতেন এই গাজী। 15 বছর যাবত উন্নয়ন করে যাচ্ছি, শুধু আমি এই ব্যাপারে কোনো ধরনের আমি সবসময় নিরাপদ মনে করছি। গত 15 বছরে গাজীর সম্পদ ও ঋণ দুটোই 1000 কোটি টাকা ছাড়িয়েছে। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় 1446 কোটি টাকার মালিক। এই সম্পদের বিপরীতে তার ব্যাংক ঋণ 935 কোটি টাকা, সব মিলিয়ে দেনা 1022 কোটি টাকা। বিলুপ্ত হওয়া জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেয়া হলফনামা বিশ্লেষণ করলে এসব তথ্য পাওয়া যায়। হলফনামায় বান্দরবানের সম্পদের কথা উল্লেখ করা হয়নি। সেখানে গাজীর আছে 500 বিঘা জমি। রূপগঞ্জে দখল করেছেন 2000 বিঘা জমি। এসব জমিতে গড়ে তুলেছেন আবাসিক ও শিল্প প্লট সহ নানা প্রতিষ্ঠান। ভূমিদস্যু গাজী আমাদের রূপগঞ্জে দীর্ঘ 16-17 বছর যাবৎ ভূমিদস্যুগিরি করে। রূপগঞ্জের কেয়ারিয়া, পড়শি, বাড়িয়াছড়ি, কুমারপাড়া এলাকায় শত শত সংখ্যালঘু পরিবারের বসবাস। সেখানকার শতকরা 80% জমি গাজী পার্কের নামে দখল করেছেন। আমাদের হিন্দু ভাইদের সম্পদ উনি জোর করে দল করে নিয়ে গেছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীদের হাজার হাজার মামলা দিয়েছে। আমার ঘরে থাকতে পারি না, আমরা অনেক নির্যাতিত গাজীর জন্য। রূপগঞ্জের খাদুন এলাকায় বড় জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে গাজী টায়ার ফ্যাক্টরি। 50 বিঘা জমি জবরদখল করে গড়ে তোলা হয়েছে এই ফ্যাক্টরি। শীতলক্ষা নদীর সীমানা পিলার সরিয়ে নদীর জমি দখল করেছেন গাজী। রূপগঞ্জের মঠের ঘাট, দরিয়াকান্দি, বানিয়াদি, আতলাসপুর, হাটাব, জেলেপাড়া, ইছাখালী, পাড়াগাঁও, বড়আলু, পূর্বগ্রাম, চনপাড়া, রূপসী, গন্ধপুরের নদীর দুই পাশের জমি দখল করে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করেছেন তিনি। হাজার বিঘা সম্পত্তি জোর জুলুম কইরা এবং নারী পর্যন্ত শয়ে শয়ে নারী সে ইজ্জত নষ্ট করছে পুরা রূপগঞ্জের ভিতরে। শেখ হাসিনার আমলে রূপগঞ্জের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অর্থায়নে অডিটোরিয়াম নির্মাণ হলেও নামকরণ হয়েছে গাজী ও তার পরিবারের সদস্যদের নামে। 19 বছর যাবত তার জন্য আমরা মন খোলাভাবে কোনো কাজকর্ম করতে পারি নাই। প্রতিটা এলাকা ভিত্তিক এমন মাদকের সাম্রাজ্য সে গড়ে তুলেছে, এই গাজীর এই মাদকের সাম্রাজ্য থেকে আমরা এলাকাবাসী সবাই মুক্তি চাই। শেখ হাসিনার আমলে রূপগঞ্জের মানুষের কাছে গোলাম দস্তগীর গাজী ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। স্থানীয় আওয়ামী লীগকে ডাকা হতো গাজী লীগ নামে। রূপগঞ্জের নাম পাল্টে গাজীগঞ্জ রাখতেও চেয়েছিলেন তিনি। গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর আনন্দ মিছিল হয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর 46 স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ অজেয় 4 বীর ইউনিট। রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টার এলাকার ক্যাম্পে ৫ম আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং ডিএমপির কাছে এসব অস্ত্র হস্তান্তর করেন কোম্পানির কমান্ডার।
গত 5 আগস্ট থেকে অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য তেজগাঁও সংসদ ভবন, ন্যাম ভবন, লালবাগ, চকবাজার এবং কামরাঙ্গীচরের বিভিন্ন এলাকায় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ পুনরুদ্ধার অভিযান চালায় সেনাবাহিনীর অজেয় 4 বীর ইউনিট। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ তারা ইতোমধ্যে সংশ্লিষ্ট বাহিনী ও দপ্তরে ফেরত দিয়েছে। অনির্দিষ্টকালের জন্য সচিবালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সব ধরনের গণজমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাতে গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি। সাম্প্রতিক সময়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষার্থে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জানানো হয়। 26 আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ থাকবে বলে জানায় পুলিশ। আর এর সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন হবে সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে, বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারের গুরু দায়িত্ব পালনের অঙ্গীকার। হত্যা মামলায় গ্রেফতার গোলাপ, মিডিয়া দখল সহ দেশে বিদেশে অঢেল বিত্ত বৈভব। বন্যা দুর্গত এলাকায় কমেনি দুর্ভোগ, এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ। এবং রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, উৎসর্গ অভ্যুত্থানে শহীদদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।